ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পদার্থবিজ্ঞানের আজকের ক্লাসে। আজকে আমরা এই অ্যাসাইনমেন্টের সলভটা দিব। তো এখানে দেখো অলরেডি চিত্র আঁকা আছে এবং অ্যাসাইনমেন্টে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো একেবারে সিরিয়াল বা এখানে লেখা আছে। তো আমরা কোশ্চেনগুলো খুব ভালো করে আগে অ্যানালাইসিস করবো, দেন একটা একটা করে আমরা সলভ দেখবো। এখানে কিছু কিছু কোশ্চেন নিয়ে অনেক কনফিউশন, মানে কোনটা হবে কোনটা হবে না এরকম অনেক মতবিরোধ আছে। তো আমরা সবগুলো আর কি অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস করে একটা যুক্তিতে গিয়ে পৌঁছাবো। তো দেখো প্রশ্নটা আগে একটু অ্যানালাইসিস করে দিই। প্রশ্নটা কি বলতেছে, এখানে একটা হেলানো তল আছে, এই হেলানো তলের কোণের মানটা হচ্ছে 30 ডিগ্রি। এই হেলানো তলে একটা ব্লক রাখা আছে, যে ব্লকটাকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কিভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এটা বলে দেওয়া আছে, যে সমত্বরণে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বস্তুটার ভর হচ্ছে 50 কেজি, এই কথাটাকে বলে দিচ্ছে। এটা হচ্ছে উদ্দীপকের চিত্রটা। এরপর আমাদের প্রথম কোশ্চেনটা বলতেছে, ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল তা চিত্র এঁকে দেখাও। মানে ব্লকটি যখন এই হেলানো তলে থাকবে, আমি টানতেছি, একটা টান বল তো অবশ্যই এখানে আছে, এর পাশাপাশি এখানে আর কোন কোন বল আছে সেইগুলাকে আমাদের চিত্র এঁকে দেখাইতে হবে। তো আমরা চিত্র আঁকবো এবং পাশাপাশি বলগুলা কোনটা কোন দিক বরাবর ক্রিয়া করতেছে সেই জিনিসগুলোও একটু লিখে দিব। মানে শুধু চিত্র আঁকবো না, চিত্র আঁকার পাশাপাশি কোন বল কোন দিক বরাবর ক্রিয়া করতেছে সেইটাও একটু মেনশন করে দিব, কারণ বল হচ্ছে ভেক্টর রাশি, তাহলে তার তো অবশ্যই দিক আছে, তো সেই দিকটাও আমরা একটু দেখাবো। তাহলে আসো প্রথম কোশ্চেনের অ্যান্সারটা দেখি। একটা হেলানো তল, এই হেলানো তলের কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে বস্তুটা আছে, এই বস্তুটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কিভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে? সমতরণে এই তলের অনুভূমিক বরাবর, মানে তলের সমান্তরালে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে তল, সেই তলের সমান্তরালে আমি টেনে নিয়ে যাচ্ছি। এই টান বলটাকে টি দিয়ে আমি প্রকাশ করলাম যে এটা হচ্ছে টান বল টি। তাহলে এই টান বল ক্রিয়া করতেছে তলের সমান্তরালে উপরের দিকে, তলের সমান্তরালে উপরের দিকে। তলের সমান্তরালে দুই দিকে হতে পারে, তলের সমান্তরালে উপরের দিকে, আবার একইভাবে তলের সমান্তরালে নিচের দিকে। তো মেনশন করে দিলাম কোন দিকে, তলের সমান্তরালে উপরের দিকে। এবার এই যে বস্তুটা, তার একটা ভর আছে, তাহলে অবশ্যই ওজন আছে, মানে পৃথিবী যে বলে বস্তুটাকে টানতেছে। ওজন বলতে আসলে আমরা সেই জিনিসটা বুঝবো যে পৃথিবী এই বস্তুটাকে যে বলে টানতেছে। তাহলে পৃথিবী এই বস্তুটাকে নিচের দিকে টানতেছে, mg ওজন বলে। এই একটা বল এই বস্তুর উপর ক্রিয়া করতেছে। তাহলে দুইটা বল আমরা পাইলাম, একটা হচ্ছে টান বল আর একটা হচ্ছে ওজন বল বা পৃথিবীর টান বল। পৃথিবীর টান বল, তাহলে পৃথিবী দ্বারা বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে এইটা। আর কি কোনো বল আছে? যদি কোনো বস্তু কোনো তলে থাকে তাহলে অবশ্যই সেই তলের একটা প্রতিক্রিয়া বল থাকবে, এবং এই প্রতিক্রিয়া বল, তলের এই প্রতিক্রিয়া বল সর্বদাই তলের অভিলম্ব বরাবর ক্রিয়া করে। তাহলে এখানে এই যে বস্তুটা, এই ব্লকটা এই তলে রাখা আছে, তাহলে এই তলের একটা অভিলম্বিক প্রতিক্রিয়া বল কাজ করবে, এবং অভিলম্বিক প্রতিক্রিয়াকে আমরা আর দিয়ে বুঝাই। তাহলে এখানে আর একটা অভিলম্বিক প্রতিক্রিয়া, আর এটা হচ্ছে টান বল যেটা এজেন্ট প্রযুক্ত করছে, আর হচ্ছে পৃথিবীর টান বল নিচের দিকে অর্থাৎ ওজন। এই তিনটা বলই এই বস্তুর উপর ক্রিয়ারত আছে। আমার এই তিনটা বল একে দেখাইতে বসে। তাহলে আমরা একটু আর এর পরিচয়টা লিখি। এটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া, অভিলম্বিক প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। এটা হচ্ছে তলের লম্ব বরাবর ক্রিয়া করে, তলের লম্ব বরাবর। এই কারণে নামের মধ্যে কথা বলা আছে যে অভিলম্বিক প্রতিক্রিয়া, তলের লম্ব বরাবর কাজ করবে। এখন এই তিনটা বল ছাড়া আর কোনো বল আছে? আর কোনো বল আপাতত নেই। যদি এমন হইতো আমি টেনে নিয়ে যাচ্ছি একটা অমসৃণ তলে, তাহলে সেই ক্ষেত্রে এই যে টান বল বা গতির বিপরীত দিকে আর একটা ফ্রিকশন ফোর্স থাকতো, কিন্তু সেটা বলে নাই। ঠিক আছে, এখানে আপাতত ফ্রিকশন ফোর্স নাই, তাহলে এখানে কোনো ঘর্ষণ বল কাজ করতেছে না, তাহলে গতির বিপরীতে এখানে কোনো ঘর্ষণ নাই। এবার দেখো এই তিনটা বলকে আমি ভাঙতে পারি। এখানে এই টান বল এবং অভিলম্বিক প্রতিক্রিয়া এরা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। দেখো এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণে আছে। কিন্তু mg এর সাথে আর এর কোণটা না 90 ডিগ্রি, বা টি এর সাথে mg এর কোণটা না 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি না। তো আমরা চাইতেছি একটু মানে ভালো কোনো একটা কোণের উপাংশে ভাঙতে। তা আমরা এই ওজন বলটাকে mgটাকে দুইটা উপাংশে ভাঙতে পারি। এই হেলানো তলের ম্যাথগুলো করতে গিয়ে এই mgটাকে দুইটা উপাংশে ভাঙার দরকার হয়। তাহলে একটা উপাংশ আমি পাবো আর এর বিপরীতে, আর একটা উপাংশ তখন পাবো হচ্ছে টি এর বিপরীতে। তাহলে আমি যদি ভাঙি, সাপোজ এইটাকে মনে করো যে এই দিক বরাবর বললাম একটা উপাংশ, ওজনের এই দিক বরাবর একটা উপাংশ, এই কোণটাকে আমরা বললাম থিটা। এখন এই কোণটা হেলানো তলের এই কোণটা যদি থিটা হয়, তাহলে অবশ্যই এই কোণটাও হবে থিটা। মানে এই কোণের মান যা হবে এই কোণটার মানও তাই হবে। তাহলে এইটা হচ্ছে mg, এটার সাথে কোণ, তাহলে কোণ থাকলে সেই উপাংশটাকে আমরা কি বলি? mg cos থিটা, cos এর উপাংশ cos পার্ট।
আর বাদ বাকি যেটা মানে দুইটা লম্ব উপাংশে ভাঙছি, তাহলে দুইটা লম্ব উপাংশের একটা হচ্ছে এমজি কস থিটা আর একটা হচ্ছে এই দিক বরাবর, তাহলে সেইটা কি হবে এমজি সাইন থিটা। ওই যে মনে রাখার ব্যাপারটা হচ্ছে যার সাথে কোণ সেটা কস থিটা, আর যার সাথে কোণ নেই বাদ বাকি যেটা সেটা হবে সাইন থিটা। এই দুইটা পরস্পরের লম্ব উপাংশ। কেন? দেখো এমজি কস থিটা এবং এমজি সাইন থিটা এদের মধ্যবর্তী কোণ আবার 90 ডিগ্রি। এখন কিন্তু ওজন নাই, আমি এই ওজন বলটাকে দুইটা টুকরা করে ফেলছি, দুইটা উপাংশে ভেঙে ফেলছি। এখন কিন্তু আমি বলতে পারবো না যে বস্তুর উপর ক্রিয়ারত বল এমজি কস থিটা এমজি সাইন থিটা, কারণ এবার হবে না, এমজি হবে না। এমজি কে ভেঙে তো দুইটা টুকরা পাচ্ছি, তাহলে এই দুইটা টুকরার কথা বললে তখন আর এমজির কথা আমরা বলবো না, বা এই দুইটা টুকরা নিয়ে যখন আমরা ক্যালকুলেশন করবো, এই দুইটা উপাংশ নিয়ে যখন ক্যালকুলেশন করব তখন আর আলাদা করে ওজনের কথা বলবো না। তাহলে অভিলম্বিক প্রতিক্রিয়ার বিপরীতে ওজনের কোন উপাংশটা আছে? এমজি কস থিটা। আর টান বলের বিপরীতে ওজনের কোন উপাংশটা আছে? সেটা হচ্ছে এমজি সাইন থিটা। বুঝতে পারছো? তাহলে এটা ছিল হচ্ছে প্রথমটার অ্যান্সার। এই যে চিত্র এঁকে এতটুকু অ্যানালাইসিস করতে হবে। এরপরেরটা আমাদের বলতেছে, প্রথমটা হইলো, এরপরেরটা আমাদের বলতেছে ব্লকটিকে স্থির অবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে নিউটনের কি কি গতিসূত্র কাজ করছে তা বিশ্লেষণ করো। নিউটনের তিনটা গতিসূত্র আমরা জানি, প্রথম সূত্র বা জড়তার সূত্র, আর একটা হচ্ছে দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। তো এখন আমরা এই তিনটা সূত্রের মধ্যে কোন কোন সূত্র এখানে কাজ করছে সেটা বিশ্লেষণ করে দেখাবো। তাহলে তুমি দেখো কি বলা ছিল, বস্তুটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কিভাবে? সমত্বরণে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম সূত্রটা কি বলে? নিউটনের প্রথম সূত্রটা, খ নম্বরের অ্যান্সার। প্রথম সূত্রটা কি বলে বলো? প্রথম সূত্রটা হচ্ছে, প্রথম কথাটাই হচ্ছে এটা, বাহ্যিক বল প্রযুক্ত না হলে, বল প্রযুক্ত না হলে, বাহ্যিক বল প্রযুক্ত না হলে কি হবে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। সমবেগে একই দিকে আর কি। সমবেগ বললে একই দিক বলা লাগে না, কারণ বেগ তো দিক আছে, তাই না? বেগ ভেক্টর রাশি। তাহলে সমবেগে একই দিকে চলতে থাকবে। এইটা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র, এটাকে জড়তার সূত্র বলে। তো দেখো এই সূত্রটা এখানে খাটছে কিনা বা প্রযোজ্য হয়েছে কিনা সেটা একটু অ্যানালাইসিস করি। তো তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা পাচ্ছি বাহ্যিক বল প্রযুক্ত না হলে, এই কথাটার দুইটা মিনিং। একটা হচ্ছে মনে করো এই বস্তু আছে একটা, এর উপরে কোনো ধরনের বল ক্রিয়া করে নাই, না কোনো টান বল, না কোনো স্পর্শ বল, না কোনো ফ্রিকশন ফোর্স, কোনো ধরনের বল এই বস্তুর উপরে কাজ করে নাই। তাহলে এই বস্তুর উপরে ক্রিয়ারত বাহ্যিক বল হচ্ছে শূন্য, কোনো বল নাই। আর একটা ঘটনা এরকম হইতে পারে যে এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুর উপরে অনেকগুলো বল কাজ করছে। সাপোজ এই দিক দিয়ে একটা F1 বল ক্রিয়ারত, এই দিক দিয়ে একটা F2 বল ক্রিয়ারত, এই দিক দিয়ে আর একটা মনে করো F3 বল ক্রিয়ারত, এরকম অনেকগুলো বল ক্রিয়া করছে, কিন্তু তাদের লব্ধি সামেশন অফ F ইকুয়াল টু শূন্য। মানে বল ক্রিয়া করছে অনেকগুলা, কিন্তু তাদের লব্ধিটা হচ্ছে শূন্য। তাহলে সেটাকে আমরা বলতেছি যে সামেশন অফ F ইকুয়াল টু 0। এই সামেশন কিন্তু ভেক্টর সামেশন। এই সামেশন মানে জাস্ট শুধুমাত্র যোগ বা জাস্ট শুধুমাত্র বিয়োগ না, এই সামেশন মানে আসলে লব্ধি। তাহলে এই ক্ষেত্রে এই যে লব্ধি বলটা হচ্ছে শূন্য। তাহলে বাহ্যিক বল প্রযুক্ত না হওয়া, এই কথাটা হচ্ছে কোনো বলই প্রযুক্ত হয়নি আর অনেকগুলো বল প্রযুক্ত হয়েছে, লব্ধি হয়েছে শূন্য। তো এরকম যদি হয় তাহলে এই বস্তুটা যদি স্থির থাকে সে আজীবন স্থির থাকবে, আর যদি বস্তু গতিশীল থাকে তাহলে যে বেগে সে গতিশীল আছে আজীবন সে ওই বেগে ওই দিকেই চলতে থাকবে। এইটা ছিল হচ্ছে নিউটনের কথা। তাহলে দেখো সমবেগে চললে আমরা জানি কোনো ত্বরণ হয় না, তাহলে বস্তু যদি সমবেগে চলতে থাকে ত্বরণের মান কত হবে? শূন্য। আর বস্তু যদি স্থির থাকে তাহলেও কি ত্বরণ হয়? তাহলে ত্বরণের মান কত? শূন্য। তাহলে এই ক্ষেত্রে যদি স্থির থাকে, খেয়াল করো, স্থির থাকে তাহলে ত্বরণের মানও শূন্য। আর যদি সমবেগেও চলতে থাকে, সমবেগে চলে, তাও ত্বরণের মান কত? শূন্য। তাহলে ত্বরণের মান এখানে থাকবে না। এবার আমরা আসলে উদ্দীপকে যাই। এখানে বলতেছে বস্তুটা সমত্বরণে গতিশীল। এই যে একটা টান বল প্রযুক্ত হয়েছে, তার মানে বাহ্যিক বল আছে। তো বাহ্যিক বলের কারণে ত্বরণ হবে। যদি বাহ্যিক বল ক্রিয়া না করতো তাহলে আর ত্বরণ হইতো না, কিন্তু বাহ্যিক বল ক্রিয়া করতেছে, বস্তুর ত্বরণ হচ্ছে, এবং বলেই দিছে যেখানে সমত্বরণে বস্তুটা চলতেছে। তাহলে ত্বরণের মান শূন্য না, ত্বরণের একটা মান আছে। তাহলে ত্বরণের যদি এরকম একটা মান থাকে, তাহলে বস্তু যদি এরকম ভাবে বেগের পরিবর্তন করে, মানে ত্বরণে চললেই তো বেগের পরিবর্তন হবে, তাহলে সেটা সমবেগও না, সেটা স্থিরও না। তাহলে নিউটনের ফার্স্ট ল কি এখানে প্রযোজ্য হইল? এখানে প্রযোজ্য হইল না। তাহলে তোমরা এখন কিভাবে লিখবা কথাটা, যে এখানে বাহ্যিক বল ক্রিয়া করেছে, এখানে বাহ্যিক বল ক্রিয়ারত, এবং এই লব্ধি বলের কারণে, এবং এই লব্ধি বাহ্যিক বলের কারণে, বলের
কারণে বস্তু সমত্বরণে গতিশীল। বস্তু সমত্বরণে গতিশীল। তাহলে বস্তু যদি সমত্বরণে গতিশীল হয় সেটা তো সমবেগ না, সেটা স্থিরও না। তাহলে এখানে অতএব এখানে প্রথম সূত্র প্রযোজ্য হয়নি। প্রথম সূত্র প্রযোজ্য হয়নি। এটা হচ্ছে আমার মতামত, আমার যুক্তি। এখন তোমাদের কলেজের টিচার যদি অন্য কোনো যুক্তি দেয় তাহলে তুমি যে কলেজে সেই কলেজের টিচারেরটা ফলো করবা। সহজ কথা, বুঝতে পারছো? আমি দেখছি অনেক জায়গায় অনেক রকম বলা হয়েছে আর কি। তো তোমরা মানে টিচারেরটা ফলো করবা, তোমার কলেজের টিচারেরটাই ফলো করবা। এটা হচ্ছে আমার কথা, মানে রিস্ক নিয়ে লাভ নাই। হ্যাঁ, ওই যে ওটা ওগুলোতে আসবো, একে একে ধাপে ধাপে পরে আসবো। না, টি সমান সমান এমজি সাইন থিটা হলে বস্তু স্থির থাকে না। টি সমান সমান এমজি সাইন থিটা হলে বস্তু সমবেগেও গতিশীল থাকে। সেক্ষেত্রে তো তাহলে তো এটা প্রথম সূত্রে তো বলতে না, এখানে তো বলেই দিছে সমত্বরণে। টি সমান সমান এমজি সাইন থিটা হলে, টি সমান সমান যদি এমজি সাইন থিটা হয় চিত্র অনুযায়ী, টি সমান সমান এমজি সাইন থিটা, টি এর বিপরীতে যেটা আছে এইটা যদি হয় এমজি সাইন থিটা হয়, তাহলে সামেশন অফ এফ শূন্য। তাহলে টি সমান সমান এমজি সাইন থিটা হলে বস্তু স্থিরে থাকতে পারে, আবার বস্তু সমবেগে চলতে পারে, সমত্বরণে পারে। কিন্তু আমার প্রশ্নে কি বলে দিয়েছে? সমত্বরণে বস্তু চলতেছে। বস্তুর ত্বরণ হচ্ছে প্রথম সূত্রের কথাটা হচ্ছে ত্বরণ হবে না। প্রথম সূত্রের কথাই হচ্ছে ত্বরণ হবে না, মানে এটাই তো দেখালাম ভেঙে। স্থির থাকলে শূন্য, ত্বরণ শূন্য, আবার যদি সমবেগেও চলে তাও ত্বরণ শূন্য। তাহলে এখানে তো আমাদের বলতেছে সমত্বরণে চলতেছে, তাহলে প্রথম সূত্র এখানে প্রযোজ্য হচ্ছে না। কিন্তু প্রথম সূত্র থেকে তো আমরা জড়তার ধারণা পাই, তাই না? তাহলে এই বস্তু যখন স্থির ছিল তখন এর উপর কোনো বল ছিল? আমার স্থির থাকার কথা তো বলে নাই, আমার বলছে স্থির থেকে সমত্বরণে টেনে নিয়ে যাচ্ছি। উদ্দীপকে বলছে আমি সমত্বরণে টেনে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো স্থির যখন ছিল তখন বল প্রযুক্ত করার সময় আমি তো অবশ্যই এখানে এই যে মানে স্থির যখন ছিল তখন গতিশীল করার সময় আমি তো এখানে বল প্রযুক্ত করছি। স্থির যখন ছিল মানে বস্তু স্থির থাকতে চায়, বস্তু গতিশীল থাকতে চায়, গতিশীল থাকলে গতিশীল থাকতে চাই, স্থির থাকলে স্থির থাকতে চাই। এটাই তো জড়তার কথা, এটাই তো জড়তার সূত্র। তো মনে করো বস্তু স্থির ছিল, তা আমি বল প্রয়োগ করে তাকে গতিশীল করছি, ঠিক আছে? তাহলে গতিশীল হচ্ছে তো, এবং ত্বরণ নিয়ে গতিশীল হচ্ছে তো। তাহলে এখানে নিউটনের প্রথম সূত্র কিভাবে খাটলো? এখানে জড়তা থাকলো, ঠিক আছে? জড়তার সূত্র প্রযোজ্য হইলো। হয়তো আগে যখন স্থির ছিল সেই কথা বললে ঠিক ছিল যে বস্তু স্থির, কিন্তু উদ্দীপকেই তো বস্তু বলতেছে যে সমত্বরণে গতিশীল, ঠিক আছে? বলো কি? এবার আসো দ্বিতীয় সূত্র, দেখবো যে দ্বিতীয় সূত্রটা খাটে কিনা। তাহলে দ্বিতীয় সূত্রের কথা কি? দ্বিতীয় সূত্র বলতেছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এরপর এখানে আরেকটা কথা আছে যে বস্তুর উপর বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। তো এই কথাটা আমি লিখলাম না, তোমরা যখন অ্যাসাইনমেন্টটা লিখবা ঠিকঠাক করে পুরো সূত্রটা লিখো, অবশ্যই প্রথমে সূত্রটা লিখবা। এবার একটা জিনিস খেয়াল করো তো, যে এইখানে দেখি নিউটনের এই যে দ্বিতীয় সূত্রটা প্রযোজ্য হলো কিনা। বস্তুটা মনে করো এখানে ছিল, তার ভর হচ্ছে এম, তাহলে এইখানে থাকা অবস্থায় তার আদিবেগ ইউ, ধর আদিবেগ 0 হতে পারে, আদিবেগ ইউ ধরলাম। এবার বস্তুটাকে বল প্রয়োগ করা হইলো, এই যে টান বল প্রয়োগ করা হইলো, বা এইদিকে মনে করো লব্ধি একটা বল ক্রিয়া করলো। এই লব্ধি বলের ক্রিয়ায় বস্তুটা সমত্বরণে গতিশীল। সমত্বরণে গতিশীল হয়ে মনে করো সার্টেইন একটা দূরত্ব অতিক্রম করে সেই পয়েন্টে পৌঁছালো টি সময়। তাহলে টি সময় যখন এখানে পৌঁছালো তখন তার বেগ হচ্ছে ভি, যেহেতু ত্বরণ হয়েছে। তো ত্বরণ হলে বেগ কি আর ইউ থাকবে? আগের বেগ থাকবে, বেগের কি হবে? পরিবর্তন হবে। তো বেগের পরিবর্তন হয়ে হইলো ভি, বস্তুর ভর এম ছিল। এখন দেখো তো এখানে শেষ ভরবেগটা কত, টি সময় পরে ভরবেগটা কত? এম ভি। আর টি সময় আগে অর্থাৎ আদিতে ভরবেগটা কত? এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তন হয়েছে। তাহলে ভরবেগের এই পরিবর্তনকে এম ভি মাইনাস এম ইউ, এটাকে যদি আমি সময় দিয়ে ভাগ দিই, যে সময় ভরবেগের পরিবর্তনটা হয়েছে, তাহলে এটাকে যদি আমি সময় দিয়ে ভাগ দিই তাহলে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। আর নিউটন বলতেছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এর উপরে এই বস্তুর উপরে যে লব্ধি বলটা প্রযুক্ত হয়েছে সেই প্রযুক্ত বল, লব্ধি বলটাকে আমি বললাম সেই লব্ধি প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন এই ভরবেগের পরিবর্তনের হার, এখান থেকে আমি এই যে এমটাকে কমন নিয়ে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি লিখতে পারি। আচ্ছা, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি মানে কি? এ না ত্বরণ না? তাহলে এম এ সমানুপাতিক হচ্ছে এফ। আর এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে এখানে আমরা একটা সমান চিহ্ন নিয়ে আসি আর একটা কনস্ট্যান্ট নিয়ে আসি কে। তো এটা হচ্ছে ইচ্ছাধীন ধ্রুবক, ইচ্ছামূলক ধ্রুবক। তো কে এর মানটা আমরা হচ্ছে 1 বসাই বলের একক নিউটনের সংজ্ঞা দেওয়ার জন্য। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এফ ইকুয়াল টু এম এ। এটাই তো নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে বলো নিউটনের দ্বিতীয় সূত্র প্রযোজ্য হইল কি হইল না?
নিউটনের দ্বিতীয় সূত্র এখানে প্রযোজ্য হইলো। তাহলে দ্বিতীয় সূত্রের ব্যাপারটা গেল, এটা তো আমরা বুঝলাম, এটা নিয়ে তো মনে হয় কোনো কনফিউশন নাই। আচ্ছা, এবার আসো তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র বলতেছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে তৃতীয় সূত্র বলতেছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা আমরা সবাই পারি, মোটামুটি বুঝি। এখন এই ক্ষেত্রে নিউটনের তৃতীয় সূত্র কাজ করতেছে কিনা সেটা একটু বোঝার ট্রাই করি। দেখো, অভিলম্বিক প্রতিক্রিয়া, কি বলি, অভিলম্বিক প্রতিক্রিয়া বল, তাহলে অবশ্যই ক্রিয়া আছে। তাহলে আমরা একটু চিত্র এঁকে ব্যাপারটা দেখাই। এইটা হচ্ছে হেলানো তল, বস্তু এখানে ছিল, তাহলে এইটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া। আর এর বিপরীতে যে বলটা কাজ করতেছে, ওজনের একটা উপাংশ, দেখো এখানে চিত্র আঁকা আছে, কোনটা সেটা, mg cos θ। এই যে mg cos θ, মানে এমন যদি হইতো পুরো এই তলের উপর বস্তুটা থাকতো, তাহলে পুরো ওজন এই যে ভূমিতে ধাক্কা দিত, ক্রিয়া এটা, মানে বস্তু কর্তৃক ভূমির উপর বা তলের উপর প্রযুক্ত বল হচ্ছে এর ওজন mg, এই বল নিয়ে চাপ দিচ্ছে বা ধাক্কা দিচ্ছে। তাহলে এর প্রতিক্রিয়া বলটা তখন হইতো আর, আমরা লিখতাম r = mg। যদি সমতল হইতো তখন ব্যাপারটা এরকম হইতো। এখন এই তলটা সমতল না, একটু হেলানো তল, তাহলে হেলানো তল হলে ওজনের সম্পূর্ণ মানের ক্রিয়ার জন্যই প্রতিক্রিয়া পাওয়া যাবে না, তাহলে ওজনের একটা উপাংশের জন্যই এই প্রতিক্রিয়াটা পাওয়া যাবে। তাহলে ওজনের সেই উপাংশটাই হচ্ছে mg cos θ। এই যে পুরো ওজন, তার এই যে থেটা কোণ, এটা তার যে উপাংশ, সেটাই হচ্ছে mg cos θ। এটাই হচ্ছে এইখানে ক্রিয়া। তাহলে এই ক্রিয়ার জন্য পাওয়া যাবে হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে r = mg cos θ, আর এটা = mg cos θ। তাহলে দেখো তারা মানে সমান। নিউটন কি বলতেছে, ক্রিয়া প্রতিক্রিয়া মানে সমান এবং তারা পরস্পরের বিপরীত দিকে। দেখো তো তারা পরস্পরের বিপরীত দিকে আছে কিনা। একটা তলের লম্ব বরাবর উপরের দিকে, আর একটা তলের লম্ব বরাবর নিচের দিকে। একটা কথা মাথায় রাখবা, ক্রিয়া প্রতিক্রিয়া লব্ধি তৈরি করে না, এটা আমরা পড়ছি। ক্রিয়া প্রতিক্রিয়া কেন লব্ধি তৈরি করে না? কারণ ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর ক্রিয়া করে না। আমি যদি লব্ধি বের করতে চাই, তাহলে অবশ্যই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, বস্তুর উপর প্রযুক্ত বলগুলা একই সময়ে একই বস্তুর উপর ক্রিয়া করতে হবে। একই সময়ে একই বস্তুর উপর, মনে করো কোন একটা বস্তুর উপর সকাল 8টার সময় একটা বল প্রযুক্ত হয়েছে, আর এরপরে মনে করো যে সকাল 10টার সময় আর একটা বল এসে প্রযুক্ত হচ্ছে, তাহলে এই দুইটা লব্ধি হবে না। তাহলে শর্ত হচ্ছে একই সময়ে একই বস্তুর উপর বলগুলা ক্রিয়া করতে হবে। তো ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। যেমন এই যে বস্তুটা যে ওজন বল দিয়ে চাপ দিচ্ছে বা ধাক্কা দিচ্ছে, সেটা হচ্ছে তলকে, তাহলে mg বলটা প্রযুক্ত হচ্ছে তলের উপর, আর প্রতিক্রিয়া বল দিচ্ছে তল বস্তুর উপর। তাহলে দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর উপর, ঠিক আছে। তাহলে দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর উপর যদি বল প্রযুক্ত হয় আর এবং mg, এই দুইটা লব্ধি করা যাবে না। এই কারণে আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার লব্ধি করি না। তাহলে এখানে এটা হচ্ছে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র এখানে আরো এক জায়গায় খাটছে। কোথায়? এই যে তুমি টান বল দিছো না, এই টান বলে টানছো, ওইটার একটা ক্রিয়া না, তাহলে এর আর একটা প্রতিক্রিয়া পাওয়া যাবে না। তাহলে বলো তো টি এর প্রতিক্রিয়া কোনটা? mg sin θ। ভুল, টি এর প্রতিক্রিয়া mg sin θ না। mg sin θ ওজনের একটা উপাংশ, এখানে টি এর প্রতিক্রিয়া হিসেবে mg sin θ নাই, টি এর প্রতিক্রিয়া টি হবে। এখানে দেখো তো লব্ধি বল যদি থাকে, সাপোজ লব্ধি বল তো আছে, সমতরণে বস্তু গতিশীল না, লব্ধি আছে না, তাহলে টি এবং mg sin θ লব্ধি একটা কিছু আছে, যে লব্ধির কারণে ত্বরণ সৃষ্টি হচ্ছে, তাই কিনা? তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া তো সমান, তাহলে এইটার প্রতিক্রিয়া যদি এইটা হয়, তাহলে লব্ধি কিভাবে আসলো? লব্ধি বল কিভাবে আসলো? লব্ধি হইলো, তাহলে এই দুইটা মিলে পরস্পর কাটাকাটি বাদ, তাই না? পরস্পর কাটাকাটি বাদ, তাহলে লব্ধি বল আমি কিভাবে পাইলাম, বা এই দুইটার লব্ধি আমি কিভাবে করলাম? ক্রিয়া প্রতিক্রিয়া তো লব্ধিও করা যাবে না। তাহলে টি এর প্রতিক্রিয়া বল এইটা না, তাহলে টি এর প্রতিক্রিয়া বল কোনটা সেইটা একটু আমরা বোঝার ট্রাই করি। দেখো এখানে একটু চিত্র এঁকে দেখাই, বোর্ডে জায়গা কম হয়ে গেছে। এই হচ্ছে বস্তুটা, তুমি এই যে টান দিয়ে নিয়ে যাচ্ছ, টান বলে টেনে নিয়ে যাচ্ছ, তাহলে অবশ্যই তুমি এখানে এজেন্ট হয়ে এইভাবে বল প্রয়োগ করতেছো, হাত দিয়ে ধরে টেনে নিয়ে যাচ্ছ। তাহলে তুমি যখন দড়িতে এই বস্তুটাকে সংযুক্ত করে টেনে নিয়ে যাবা, তখন এই যে তোমার কর্তৃক দড়ির উপর প্রযুক্ত টান বল হচ্ছে টি। এই যে তুমি দড়িতে টান দিলা টি, এখন যখন টান হয়ে যাবে বস্তু তখন আবার দড়িটাকে টানবে। তাহলে বস্তু যখন আবার দড়িটাকে টানবে তখন ওই সেম বলে টানতে থাকবে। তাহলে এই যে টি আর এই টি, এইটা ছিল ক্রিয়া, আর এইটা হচ্ছে তার প্রতিক্রিয়া। এই যে ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান। এখানে মান যদি হয় 50 নিউটন, তাহলে এই মানটাও হবে 50 নিউটন, কিন্তু দেখো ডিরেকশন পরস্পরের বিপরীত দিকে, বুঝতে পারছো? এই কারণে আমরা এই যে দড়ির ক্ষেত্রে টানকে বলি টান হয়ে যাওয়া। দুইটা মনে করো খুঁটি, তার মাঝখানে একটা দড়ি বাঁধা আছে, তো আমি বলি না যে টান করে বাঁধছি, মানে এ পাশেও টান এ পাশেও টান।
যদি এরকম টান না থাকে, টান টান যদি না হয়, তাহলে দড়ির উপর কোনো টান বল ক্রিয়া করবে না। ঠিক আছে, টান বল সর্বদাই জোড়ায় জোড়ায় কাজ করে। যেমন মনে করো একটা দড়ি আমি মনে করো এরকম ধরলাম, ধরে এভাবে টেনে নিয়ে যাচ্ছি, ওই পাশে কিছুতে বাধা নাই, তাহলে ওই দড়ির উপর টান বল কাজ করবে? কাজ করবে না। কিন্তু আমি যদি সাপোজ ওই চেয়ারটার সাথে বেঁধে রাখি, তারপরে যদি টানি, তাহলে আমি দড়িকে টানতেছি টি বল দিয়ে, আবার ওই মানে বস্তুটা যার সাথে আমি বেঁধে রাখছি সাপোজ চেয়ারটা, সে আবার দড়িকে টানবে টি বল দিয়ে। তাহলে এই যে ক্রিয়া সমান সমান প্রতিক্রিয়া। এখন এই দুইটার কি আমি লব্ধি করব? এই দুইটার আমি লব্ধি করব না। আমি এখানে লব্ধি করতেছি, যখন আর কি লব্ধির ম্যাথগুলো করব, আমি এখানে লব্ধি করতেছি বস্তুর উপর প্রযুক্ত বলগুলার। তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল আমার দ্বারা বা এজেন্টের দ্বারা হচ্ছে টি, আবার বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে এমজি সাইন থিটা। তখন এমজি সাইন থিটা এবং টি, এই দুইটার আমি লব্ধি করতেছি। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখানে তৃতীয় সূত্র খাটবে বা তৃতীয় সূত্র প্রযোজ্য হবে। তাহলে নিউটনের কোন কোন সূত্র প্রযোজ্য হবে সেটা আমরা বুঝলাম, বা কোন কোন সূত্র প্রযোজ্য হবে না সেটা খুব সুন্দর করে অ্যানালাইসিস করলাম। কোনো প্রশ্ন আছে আর? ঠিক আছে, ওকে। এরপরে আসো কি বলতেছে, এরপর আমাদের বলতেছে মাঝামাঝি অবস্থানে গিয়ে বিশেষ কারণে, কি বিশেষ কারণ সেটা একটু খুঁজতে হবে। মাঝামাঝি গিয়ে বিশেষ কারণে ব্লকটি নিচের দিকে নামতে থাকলে এর উপর ক্রিয়াশীল বলের চিত্র কেমন হবে? এখন বিশেষ কারণ কি, বস্তু কেন নিচের দিকে নামতে থাকবে বলতো? বিশেষ কারণ কি হইতে পারে, কখন বস্তু নিচের দিকে নামতে পারে? দুইটা ক্ষেত্র হইতে পারে। এক, সুতা তুমি ছিঁড়ে ফেলছো, আর একটা হচ্ছে সুতায় যে টানটা ছিল সেই টান বলের মানটা এবার কমে গেছে। আগে দেখো আমি একটু চিত্র এঁকে এখানে বুঝাই দিচ্ছি। আগে তো বস্তু উপরের দিকে যাচ্ছিল, তল বরাবর উপরের দিকে বস্তু যাচ্ছিল, এটা ছিল হেলানো তল, এই তল বরাবর বস্তুটা উপরের দিকে যাচ্ছিল। তাহলে উপরের দিকে এই একটা বল ছিল, তল বরাবর উপরের দিকে বল ছিল টান বল টি, আর এই দিক বরাবর যে বলটা ছিল সেটা কি এমজি সাইন থিটা। বস্তু কোন দিকে গতিশীল ছিল? তল বরাবর উপরের দিকে। কিভাবে গতিশীল ছিল? ত্বরণ নিয়ে, সমত্বরণ নিয়ে। তাহলে এই টিটা বড় এবং এমজি সাইন থিটা ছোট, তাহলে লব্ধি বল ছিল টি এর দিকে, মানে টি বড় এমজি সাইন থিটা ছোট, তাহলে লব্ধি বল হচ্ছে টি মাইনাস এমজি সাইন থিটা। এটাই হচ্ছে নিট ফোর্স। এই যে নিট ফোর্স, এই নিট ফোর্সের কারণেই তো ত্বরণ সৃষ্টি হবে, এফ ইকুয়াল টু এম। ঠিক আছে, তাহলে টিটা আগে বড় ছিল বলে বস্তু উপরের দিকে যাচ্ছিল। এবার টি যদি ছোট হয়ে যায়, এমজি সাইন থিটা যদি বড় হয়ে যায়, তাহলে লব্ধি বলটা তো ওই দিকে থাকবে না, লব্ধি বলটা থাকবে এই দিকে, তখন বস্তু নিচের দিকে নামতে থাকবে। আবার এরকম ক্ষেত্র হইতে পারে টি একেবারে নাই, মানে টি এর মান কমে গেছে না, টি একেবারে নাই। তাহলে দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে এমজি সাইন থিটা হচ্ছে টি এর মানটা কমে গেছে, আর একটা হচ্ছে টি একেবারেই নাই, টি একেবারে শূন্য হয়ে গেছে। তাহলে বিশেষ ক্ষেত্র হইতে পারে দুইটা। কেস ওয়ান, কেস ওয়ান হচ্ছে সুতা ছিঁড়ে গেলে বা দড়ি ছিঁড়ে গেলে, সুতা ছিঁড়ে গেলে বা দড়ি ছিঁড়ে গেলে, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে? এবার আর টান বল নাই, ওই পাশে আর টান বলটা নাই, তাহলে এই দিক বরাবর আছে হচ্ছে এমজি সাইন থিটা, আর এদিক বরাবর আছে হচ্ছে এমজি, তো তার একটা উপাংশ, আমি জাস্ট উপাংশটাকে আঁকি, এমজি কস থিটা। আচ্ছা, এটাকেও লিখে দিই, এটা এমজি, এটা কোণ থিটা। উপরের দিক বরাবর অবিলম্বিক প্রতিক্রিয়া আর, আর এই ক্ষেত্রে এই দিক বরাবর কোনো টান বল নাই, তাহলে সুতা ছিঁড়ে গেলে টান বল টি হয়ে যাবে শূন্য। তাহলে বস্তু নিচের দিকে নামতে থাকবে। দেখো আর সমান সমান এমজি কস থিটা, আর সমান সমান যে এমজি কস থিটা লিখলাম, এটা কি লব্ধি করে লিখলাম? আর সমান সমান এমজি কস থিটা, এটা কি লব্ধি করে লিখলাম? না। কেন লিখলাম? ক্রিয়া সমান সমান প্রতিক্রিয়া এই হিসাবে লিখলাম। তাহলে নিচের দিক বরাবর একটা বল আছে, তল বরাবর নিচের দিকে একটাই বল আছে, সেটা হচ্ছে এমজি সাইন থিটা, কস থিটা না, এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটার কারণেই নিচের দিকে ত্বরণ সৃষ্টি হবে। তাহলে এই ত্বরণ নিয়ে বস্তু নিচের দিকে নামতে থাকবে। আর একটা ক্ষেত্র হইতে পারে কেস টু, কেস টু, সেটা হচ্ছে টান বলের মানটা, টান বলের মান কমে গেলে। এখন কিভাবে কমবে এই টান বলের মান? এটা কমবে হচ্ছে এমজি সাইন থিটার চেয়ে। তাহলে এরকম যদি হয় তাহলে ঘটনাটা কি ঘটবে? এটা হচ্ছে ব্লকটা, ওজন এমজি, তার একটা উপাংশ এমজি কস থিটা, তল বরাবর নিচের দিকে যে উপাংশটা সেটা হচ্ছে এমজি সাইন থিটা, আর অবিলম্বিক প্রতিক্রিয়া হচ্ছে আর। এইবার টান বলের মানটা আছে কিন্তু আগের চেয়ে কম, এই যে এটা হচ্ছে টান বল আগের চেয়ে কম। তাহলে এবার এমজি সাইন থিটাটা বড়, এবং দেখো এটা বোঝানোর জন্য দেখো এটাকে আমি এই বেশ বড় একটা রেখা চিহ্ন দিয়ে আঁকছি, আর এটাকে ছোট ছোট একটা দাগ দিয়ে বা ছোট একটা তীর চিহ্ন দিয়ে আঁকছি। তাহলে এবার এমজি সাইন থিটা বড়, টিটা ছোট, তাহলে ত্বরণটা হবে এবার এইদিকে। তাহলে এই ক্ষেত্রে নিট ফোর্স এফ নিট, এইটা হবে এমজি সাইন থিটা মাইনাস টি, এবং এর কারণেই ত্বরণটা সৃষ্টি হবে। তাহলে বস্তু এবার এভাবে নিচের দিকে নামতে থাকবে। এমনও হইতে পারে বস্তু নিচের দিকে সমবেগে নামতেছে, এটাও হইতে পারে এই ক্ষেত্রে। মানে মনে করো এর মানটা শূন্য হয়ে গেল, তাহলে টি সমান সমান হয়ে যাবে এমজি সাইন থিটা। যদি এরকম হয় তাহলে বস্তু সমবেগ নিয়েও নিচের দিকে নামতে পারে। তো এই হচ্ছে ব্যাপারটা। আমাদের তো বলে নাই কিভাবে নামতেছে, সেটা কি বলছে?
যে বিশেষ কারণে ব্লকটি নিচের দিকে নামতে থাকলে, এটা বলছে নিচের দিকে সমতরণে নামবে নাকি সমবেগ নিয়ে নামবে, এটা তো আমাদের বলে নাই। তাহলে দুইটা ক্ষেত্রই হইতে পারে। তো এই হচ্ছে চিত্র। তাহলে এটা হচ্ছে কত নম্বরের অ্যান্সার হইল? গ নম্বরের। ওকে, এবারে কোশ্চেনটা বেশ মজার। আর একটা কেস হতে পারে না হ্যাঁ। টি আর যদি এম জি সাইন থিটা যদি সমান পায়, সেটাই তো বললাম। তাহলে ওই কেসটি মানে লিখবো নাকি? না, ওই কেস আর লেখার দরকার নেই, ওই কেস আর লেখার দরকার নেই। তুমি এখানে একটা কথা লিখে দিতে পারো, যদি বস্তু সমবেগ নিয়ে নামে তাহলে এ হবে 0, এইটুকু জাস্ট লিখতে পারো। সমবেগ নিয়ে নামলে, সমবেগ নিয়ে নিচে নামলে তাহলে সেই ক্ষেত্রে এ হচ্ছে 0। তো তখন দেখো এম জি সাইন থেটা মাইনাস টি ইকুয়াল টু 0, তাই না? তাহলে অতএব টি ইকুয়াল টু কি হবে? এম জি সাইন থেটা। এটা তুমি লিখতে পারো যে বস্তু যদি সমবেগ নিয়ে নিচের দিকে নামে, এটার পরে তুমি এটা লিখতে পারো। এটা হচ্ছে সমতরণে নামলে, আর এটা হচ্ছে সমবেগ নিয়ে নামলে। মানে আমরা অনেকে ভাবি টি সমান সমান এম জি সাইন থেটা, বস্তু আর নামবে কেন, স্থির থাকবে? না, বস্তু স্থির থাকবে তা না। এই টি সমান সমান এম জি সাইন থেটা মানে লব্ধি বল তো নাই, তার মানে বস্তু নিচের দিকেও নামতে পারে। এটা হচ্ছে সমবেগের ক্ষেত্র, ঠিক আছে? সমবেগ নিয়ে নামবে। কিন্তু এই ক্ষেত্রে কি সমবেগ, এই ক্ষেত্রে সমবেগ হওয়ার কোনো পসিবিলিটি আছে? না, এই ক্ষেত্রে সমবেগ হওয়ার কোনো পসিবিলিটি নেই, কারণ এম জি সাইন থেটা বলটা আছে, এটাকে অপোজ করার জন্য অন্য কোনো বল এখানে নাই। তাহলে এই বলটা যেহেতু আছে, এই বলের কারণেই ত্বরণটা সৃষ্টি হবে। তাহলে এই ক্ষেত্রে সমবেগ নিয়ে নামার কোনো স্কোপ নাই। তাহলে সুতা ছিঁড়ে গেলে সমবেগ নিয়ে নামতেই পারে না, বুঝতে পারছো? সমবেগ নিয়ে নামতে পারে, সুতা ছিঁড়ে গেলে সমবেগ নিয়ে নামা সম্ভব। বলতো কোন কেসের ক্ষেত্রে? কি থাকলে? ঘর্ষণ থাকলে। তখন উপরের দিকে উল্টা দিকে গতির বিপরীত দিকে একটা ফ্রিকশন ফোর্স থাকবে। তো কোনোভাবে যদি এইটা আর ফ্রিকশন ফোর্সটা সমান হয়ে যায়, তাহলে আবার সমবেগ নিয়ে নামতে পারে, ঠিক আছে? তো ফ্রিকশন থাকলে কি হবে সেই ম্যাথগুলো দেখবো আস্তে আস্তে। এবার এই ম্যাথটা, এই যে ঘ নম্বরটা, এইটা বেশ সুন্দর একটা ম্যাথ। সেটা বলতেছে অবিলম্বিক প্রতিক্রিয়ার সাথে কোণের সম্পর্ক সূচক একটা গ্রাফ আঁকো। তো অবিলম্বিক প্রতিক্রিয়া যত ধরনের ক্ষেত্র হোক না কেন, চিত্র আলাদা করে আঁকার দরকার নেই। আর ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? এমজি কস থেটা। এই যে ক্রিয়া সমান সমান প্রতিক্রিয়া, এখানে সামনে একটা তুমি মাইনাস দিতে পারো আর কি। তো মাইনাসটা ডিরেকশন মিন করবে। তা আমরা শুধুমাত্র মানের কাজবাজ করতে চাই, এই কারণে আমরা আলাদা করে আর মাইনাস দিচ্ছি না। তাহলে এই কোণের সাথে আর এর সম্পর্ক, এইটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এমজি কি কনস্ট্যান্ট না? আমি ওয়াই অক্ষ বরাবর মনে করো অবিলম্বিক প্রতিক্রিয়া আর নিচ্ছি, তাহলে এমজি কনস্ট্যান্ট, দ্যাট ইজ কে। আর এক্স অক্ষ বরাবর কোণ নিচ্ছি, অ্যাঙ্গেল নিচ্ছি, তাহলে কস থেটা দ্যাট ইজ কস এক্স। তাহলে গ্রাফটা কেমন হবে? দেখো, আমি মান দিয়ে গ্রাফ আঁকার আগে, কয়েকটা মান নির্ণয় করে একটা ছক তৈরি করে গ্রাফ আঁকার আগে গ্রাফটা কেমন হবে সেটা ইকুয়েশন দেখে বুঝে নিব, বুঝতে পারছো? গ্রাফটা কেমন হবে সেটা ইকুয়েশন দেখে বুঝে নিব, তারপরে আমি আমার ইচ্ছা মতো মানগুলো বসাবো। মানে একটু চালাকি, রিভার্স মেথড আর কি। তাহলে গ্রাফটা কেমন হওয়া উচিত বলো? কার গ্রাফ হওয়া উচিত? একটা কস থেটার গ্রাফ হওয়া উচিত না? মূলবিন্দুগামী না? কস এক্স ওয়াই ইকুয়াল টু এম এক্স না, ওয়াই ইকুয়াল টু এম কস এক্স, একটা কনস্ট্যান্ট কস এক্স। তাহলে গ্রাফটা হবে হচ্ছে কজের গ্রাফ। তাহলে কজের গ্রাফটা দেখতে কেমন হয়? কজের গ্রাফটা আমি একটু বেশ বড় করে আঁকবো কজের গ্রাফটা। তাহলে কজের গ্রাফটা দেখতে কেমন হয়? এই যে এইখান থেকে শুরু, ঠিক আছে? এইখান থেকে শুরু হয়ে এই, তারপরে আবার এরকম নিচের দিকে উঠে আবার এরকম ঢেউ চলতে থাকবে আর কি। তা আমি শুধুমাত্র এই পোর্শনটা আঁকলাম, এই যে শুধুমাত্র জাস্ট এই পোর্শনটুকু আঁকলাম, এই যে এই পোর্শনটুকু আঁকলাম, এর পরেরটা রাখলাম না। কেন আঁকলাম না? দেখো, আমি এক্স অক্ষ বরাবর অ্যাঙ্গেল নিচ্ছি না, আর ওয়াই অক্ষ বরাবর অবিলম্বিক প্রতিক্রিয়া আর নিচ্ছি না। তো এই অ্যাঙ্গেলের মানটা 0 ডিগ্রি থেকে সর্বোচ্চ 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে কোনো একটা হেলানো তলের ক্ষেত্রে, ঠিক আছে? এর বেশি বা 0 ডিগ্রির কম হইতে পারে না। কিভাবে? দেখো, যখন তলটা এরকম তখন কোণের মানটা, হেলানো তলের কোণের মানটা কত? 0 ডিগ্রি। এবার তলটাকে আস্তে আস্তে কোণের মানটা বাড়াইতে তুমি এরকম করে ফেললাম। তাহলে এরকম যখন হয়ে গেল, তখন এই কোণের মানটা, অ্যাঙ্গেলের মানটা কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির চেয়ে এভাবে বেশি হইতে পারে? 90 ডিগ্রির চেয়ে এরকম বেশি হইতে পারে? হইতে পারে না। বুঝতে পারছো ব্যাপারটা? এরকম 90 ডিগ্রির চেয়ে যদি এরকম বেশি হয়, তাহলে তো এই পাশের কোণটা হয়ে যাবে ছোট কোণ। তাহলে কোণের মানটা 90 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, এই লিমিট পর্যন্তই হতে পারে। তো এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তার মাঝখানে কত হবে? 45 ডিগ্রি। তাহলে এবার 45 ডিগ্রিকে আমি ভাগ করি, 15 ডিগ্রি করে ভাগ করি। তাহলে এটা হচ্ছে 15 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তারপরে এইটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা হচ্ছে 75 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে 15 ডিগ্রি ব্যবধানে আমি কয়েকটা কোণ নিলাম। তোমাদের দেখো প্রশ্ন এই কথাটাও বলছিল যে 15 ডিগ্রি থেকে 75 ডিগ্রি এই পর্যন্ত মান নিলে খুব ভালো হয়, ঠিক আছে? তো এই যে দেখো, এই যে 15 ডিগ্রি আর এটা হচ্ছে 75 ডিগ্রি। তা আমরা 15 ডিগ্রির এই পাশে একটা দেখাচ্ছি, আর 75 ডিগ্রির এই পাশে একটা দেখাচ্ছি, মানে হাইয়েস্ট লোয়েস্ট পর্যন্ত দেখাচ্ছি। মানে কোণের মানটা 90 ডিগ্রি হলে তো একেবারে খাড়া তল হয়ে গেল, ওইটা তো আর হেলানো বলি না। তাহলে এখানে মনে করো 89 পর্যন্ত যাচ্ছে, আর 0 ডিগ্রি থেকে একটু সামান্য বেশি। তো এই হচ্ছে আর কি লিমিট। এই লিমিটের মধ্যে বিভিন্ন কোণের জন্য অবিলম্বিক প্রতিক্রিয়ার মান বের করবো,
মান বের করে এখানে আমি বসাবো। তো তার জন্য তোমরা একটা চাইলে ছক তৈরি করতে পারো। তো এখানে আমি এই যে ছকটা দেখাই দিচ্ছি, ছকটা এইভাবে তোমরা তৈরি করে নিয়ে মানগুলো বসাইতে পারো। যে এখানে তুমি নিবা হচ্ছে থেটা, আর এখানে নিবা হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া আর ইকুয়াল টু mg cos থেটা। তাহলে থেটা 1 0, তাহলে থেটা 1 যদি 0 হয়, দাও তো ক্যালকুলেটরটা একটু দেখি। থেটা 1 যদি 0 হয় তাহলে mg, m এর মান কত 50, g এর মান কত 9.8, তাহলে 490 নিউটন, আর এর মান হবে 490 নিউটন। এটাকে আমি বললাম R1, তাহলে একটা মান পাইলাম। এবার থেটা 2 দ্যাট ইজ 15 ডিগ্রি, তাহলে 50 গুণ 9.8 গুণ cos 15, তাহলে এখান থেকে মান পাচ্ছি 473.3 নিউটন। থেটা 3 এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে উপরে কোণের মানটা 30 ডিগ্রি বসায় দেখি কত আসে। 30 বসায় পাচ্ছি আমরা 424.3 নিউটন। তারপরে থেটা 4 45 ডিগ্রি, তো তার জন্য R4 এর মানটা আমরা পাচ্ছি 346.4 নিউটন। থেটা 5 এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির জন্য পাওয়া যাচ্ছে 245 নিউটন। R5 245 নিউটন। আর আছে থেটা 6 75 ডিগ্রি, তার জন্য আমরা পাচ্ছি 126 আর 6 126.82 নিউটন। আর লাস্ট ওয়ান হচ্ছে থেটা 7 দ্যাট ইজ 90 ডিগ্রি, বলো R7 এর মান কত 0 নিউটন। এই যে মানগুলো পাইলাম, ঠিক আছে। অনেকে আবার এই কাজ করতে পারো, মানে বারবার ক্যালকুলেশন করতে পারো, এতে হুদাই বড় হবে, এত কিছু করার দরকার নেই, জাস্ট একটা ছক তৈরি করবা, দেন মানগুলো বসাও। তাহলে এবার আসো 15 ডিগ্রি যখন, এই যে 15 ডিগ্রি যখন, তখন আর এর যে মানটা R1 সেটা হচ্ছে 473.3 নিউটন। আর যখন 0 ডিগ্রি তখন যে মানটা সেটা হচ্ছে 490 নিউটন। এই যে বসাইলাম দুইটা। এবার 30 ডিগ্রির জন্য হচ্ছে 424.3, তাহলে 30 ডিগ্রির জন্য পাওয়া যাবে 424.3 নিউটন। তারপরে 45 ডিগ্রি যখন, তার জন্য পাওয়া যাচ্ছে 346.4 নিউটন। একটু বলো তোমরা। R5 অর্থাৎ 60 ডিগ্রি তখন কত 245, এটা হচ্ছে 245 শুধু। তারপরে 75 ডিগ্রির জন্য আমরা পাচ্ছি 126.82 নিউটন, 8 নিউটন লিখে দিই। আর তারপরে 90 ডিগ্রির জন্য এই যে 0 নিউটন। এই তাহলে এইটা হচ্ছে গ্রাফ। তাহলে গ্রাফে আমরা এরকম পয়েন্ট পাচ্ছি, এই একটা পয়েন্ট, 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 এই যে এই পয়েন্টগুলো পাচ্ছি। এখন আমাদের প্রশ্নে যে লিমিটটা বলছিল, যে কোণের রেঞ্জটা বলছিল, অর্থাৎ 15 ডিগ্রি থেকে 75 ডিগ্রি, তো তার মধ্যে গ্রাফটা হচ্ছে এতটুকু। এই যে তার মধ্যে গ্রাফের এই অংশটা হচ্ছে এতটুকু। তুমি পুরোটুকু আঁকলে কোনো সমস্যা নেই, তুমি পুরোটুকু আঁকতে পারো, কোনো সমস্যা নেই। মানে জাস্ট বলছিল যে 15 ডিগ্রি থেকে 75 ডিগ্রি এই পর্যন্ত যদি তুমি মান নাও তাহলে সেটা ভালো হয়, ঠিক আছে। এই ব্যবধানে মান নিলে ভালো হয়। তো তুমি পুরোটুকু আঁকবা, এই কয়টা মান নিবা, তাহলে ভালো হবে। দেখো এই ক্ষেত্রে কোণের, যখন আমরা কোণের হিসাবে যখন গ্রাফে আঁকবো, তখন মানে সাইন বা কজের ক্ষেত্রে 15 ডিগ্রি ব্যবধানে কোণ নেওয়াটা ভালো, ঠিক আছে। 15 ডিগ্রি ব্যবধানে কোণ নিলে ভালো। কেন? তুমি দেখো 15 ডিগ্রি এই ব্যবধানে যদি কোণ নাও, না হলে তুমি 45 ডিগ্রি তারপরে 90 ডিগ্রি এইগুলো পাবা না। তুমি সাপোজ 10 ডিগ্রি করে যদি নাও, তাহলে তুমি কি পাবা? 0 পাবা, 10 পাবা, 20 পাবা, 30 পাবা, 40 পাবা। দেখো 45 পাবা না, তারপরে 50 পাচ্ছ। তো 45, 90 এইগুলা পাওয়ার জন্য 15 ডিগ্রি করে ব্যবধান নেওয়াটা ভালো। তো তোমরা গ্রাফ যখন আঁকো, ম্যাথমেটিক্সে গ্রাফ যখন আঁকো, তখন ব্যবধানটা এইভাবেই নাও কিন্তু। তাহলে গেল, এটা গেল। এবার আসো উম নম্বর। এবার বলতেছে আনত তলের কোণ বাড়িয়ে 45 ডিগ্রি করলে ব্লকটি তুলতে সুবিধা নাকি অসুবিধা হবে, এবং এই ক্ষেত্রে ঘর্ষণ বলের মান আমাদের বলে দিয়েছে 10 নিউটন। তো দুই ক্ষেত্রেই কিন্তু ঘর্ষণ কাউন্ট করতে হবে। অনেকের একটা কনফিউশন, শুধুমাত্র 45 ডিগ্রি কোণের জন্য কি ঘর্ষণ কাউন্ট করব? না, আমরা দুই ক্ষেত্রে, মানে এখানে যখন ছিল 30 ডিগ্রি তার জন্য কিন্তু এই ঘর্ষণ বলের মানটা এবার কাউন্ট করব। মানে প্রশ্নে বলা আছে এই ক্ষেত্রে ধরে নাও ঘর্ষণ বলের মানটা 10 নিউটন। দুই ক্ষেত্রে 30 ডিগ্রির জন্য 10 নিউটন ধরে নিতে হবে ঘর্ষণ বলের মান, 45 ডিগ্রির জন্য 10 নিউটন ধরে নিতে হবে ঘর্ষণ বল। কেন ধরে নিতে হবে? তুমি তো তুলনা করবা, দুইটা জিনিসের তুলনা করবা না।
তাহলে তুমি 30 ডিগ্রিতে সুবিধা নাকি 45 ডিগ্রিতে সুবিধা সেটা তুলনা করবা। তো তুমি মনে করো 45 ডিগ্রির ক্ষেত্রে শুধুমাত্র ঘর্ষণ বিচার বিবেচনা করলা, তাহলে তুলনাটা পারফেক্ট হইলো? তাহলে তুলনাটা পারফেক্ট করার জন্য 30 ডিগ্রির ক্ষেত্রেও আমাদের ঘর্ষণ বলটা বিচার বিবেচনা করতে হবে। তো দেখি এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে দেখাইতে পারি। এই যে ম্যাথটা মানে কোনটা সুবিধা হবে কোনটা অসুবিধা হবে এটা তো আমরা এখানে ম্যাথ করে যাচাই বাছাই করে উত্তর বের করব, কিন্তু তারও দরকার নেই, আমরা কমন সেন্সের মাধ্যমে উত্তরটা বলতে পারি। বলো তো কিভাবে বলবো? কোণের মান বেশি হলে সেই ক্ষেত্রে কষ্ট বেশি, অসুবিধা। কোণের মান কম হলে সুবিধা। তো কেন এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? দেখো এই যে তলটা ছিল, এই তলের নিচের দিক বরাবর যে বলটা ক্রিয়া করে সেটা কি? mg sin θ। এখন তুমি যদি উপরের দিকে টেনে নিতে যাও তাহলে তোমার ন্যূনতম তোমার mg sin θ সমপরিমাণ বল দিতে হবে। তুমি তার যদি বেশি দিতে পারো তাহলে ত্বরণ দিয়ে নিতে পারবা, তুমি যদি ন্যূনতম এতটুকু দিতে পারো তাহলে তুমি সমবেগ দিয়ে নিতে পারবা। তাহলে তোমার ন্যূনতম সমবেগ দিয়ে নিয়ে যাওয়ার জন্য হলেও এতটুকু বল দেওয়া লাগবে না। তাহলে এবার দেখো কোণের মানটা, এই কোণের মানটা যদি বাড়ে, সাপোজ একবার 30 ডিগ্রি একবার 45 ডিগ্রি, তো কোণের মান বাড়লে সাইন অনুপাতের মানটাও বাড়ে। কোণের মান সাইন 30 ডিগ্রির জন্য এবং সাইন 45 ডিগ্রির জন্য, দেখো সাইন 45 ডিগ্রির জন্য মানটা বেশি, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারতেছি কোণের মান বাড়লে যেহেতু সাইন অনুপাতের মানটা বাড়ে, অর্থাৎ এই বলটা বাড়বে, তাহলে এই বলটা বাড়লে সেই ক্ষেত্রে অসুবিধা হবে, বেশি বল দিতে হবে। এখন তোমার যত বেশি বল দিতে হবে তত বেশি অসুবিধা, তত বেশি কষ্ট। তাহলে এখন আমরা দেখাই দুই ক্ষেত্রে একটু বের করে দেখাই। তো প্রথমে মনে করো যে কোণের মানটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই হচ্ছে বস্তুটা, এই দিকে আমি টান বল দিয়ে টেনে নিয়ে যাচ্ছি, তাহলে এই দিক বরাবর বলটা হচ্ছে mg cos θ। mgটাকে আর আমি আঁকলাম না, mg কে তো দুইটা টুকরা করে ফেলা হয়েছে, এটা হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া আর এই দিক বরাবর হচ্ছে mg sin θ। আচ্ছা, বস্তু কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। কিভাবে? সমতরণে। উদ্দীপক এটাই তো বলা ছিল, সমতরণে, এ তরণে যাচ্ছে। তাহলে এই দিকে বরাবর যদি বস্তু যায়, গতি যদি এই দিক বরাবর থাকে, ফ্রিকশন ফোর্স কোন দিকে? তার উল্টা দিকে। এই যে ফ্রিকশন ফোর্সটা হচ্ছে এই দিকে, দ্যাট ইজ এফ কে। বুঝতে পারছো? তাহলে এবার আমি কি লিখতে পারি যে টি, বস্তু যেহেতু এই দিক বরাবর গতিশীল, তাহলে টি মাইনাস mg sin θ মাইনাস এফ কে ইকুয়াল টু হচ্ছে এম এ। এখন এটা হচ্ছে 30 ডিগ্রির জন্য, তো এই টান বলটাকে আমরা T1 বললাম, এখানে আমরা T1 দিয়ে লিখলাম। আর আমি যদি বলি আর ইকুয়াল টু কত, তাহলে আর ইকুয়াল টু mg cos θ। এটা আমরা দেখবো যে কোনো কাজে লাগে কিনা, এটা লিখে রাখি, দেখবো কোনো কাজে লাগে কিনা। তাহলে আমরা এই যে ইকুয়েশন একটা পাইলাম, এবার ইকুয়েশন থেকে আমরা কার মানটা বের করব? কার মানটা বের করব? টানের মানটা, টান বেশি লাগলে বেশি কষ্ট, অসুবিধা বেশি, আর টান যদি কম লাগে তাহলে সুবিধা, তাহলে সেই ক্ষেত্রে কম বল দেওয়া লাগবে। তাহলে T1 এর মানটাই আমরা বের করবো। তাহলে T1 ইকুয়াল টু ওই পাশে গিয়ে MA প্লাস হচ্ছে FK প্লাস হচ্ছে mg sin θ। এবার মানগুলো বসাও। m এর মান 50, এর মান জানি না কত, আচ্ছা এর মান এই লিখি। FK এর মান হচ্ছে 10, m 50, g 9.8 আর sin 30 ডিগ্রি। তাহলে হিসাব নিকাশ করে দেখো তো এখানে কত আসে। sin 30 ডিগ্রি মানে cos 60 ডিগ্রি, তাই না? cos 60 ডিগ্রির জন্য কত ছিল? 245। 245 এর সাথে যোগ হবে 10, 255। এই যে চালাকি করলাম, 255 হিসাব করে দেখো এটাই আসবে। বুঝতে পারছো? এবার আসো পরেরটা। এই ক্ষেত্রে কোণের মানটা করা হলো 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি করলে চিত্র একই ধরনের। এটা হচ্ছে mg cos θ, তল বরাবর উপরের দিকে প্রতিক্রিয়া বল হচ্ছে, তলের লম্ব বরাবর উপরের দিকে প্রতিক্রিয়া বল আর, এদিক বরাবর টান বল টি, আর এদিক বরাবর mg sin θ। এবার দেখো বস্তু কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। তুলনা করবে না তুমি? তাহলে আগের ত্বরণ যা ছিল এবারও ত্বরণ তাই থাকতে হবে, মানে দেখতে হবে আগে যে ত্বরণে আমি টেনে নিয়ে যাচ্ছিলাম এখনো আমি সেই ত্বরণে টেনে নিয়ে যাব, কোন ক্ষেত্রে বলের মানটা বেশি লাগে। কথা বুঝতে পারছো? তাহলে এই দিকে বস্তু যাচ্ছে এ ত্বরণে, আগের সমপরিমাণ ত্বরণ নিয়ে। ঘর্ষণ বল কোন দিকে? তাহলে গতির উল্টা দিকে। তাহলে গতি যেদিকে তার উল্টা দিকে ঘর্ষণ, এদিকে ঘর্ষণ বল, দ্যাট ইজ এফ কে। তাহলে আমরা এখানে পাচ্ছি T2, এটাকে আমরা বললাম T2, এটা T1, এটা T2। তাহলে T2 মাইনাস mg sin θ মাইনাস এফ কে ইকুয়াল টু হচ্ছে ma। তাহলে এখান থেকে যদি বলি T2 এর মান কত, দ্যাট ইজ ma প্লাস এফ কে প্লাস mg sin θ। তাহলে m এর মান 50, a f কে 10, mg sin θ 50 গুণ g 9.8 sin 45 ডিগ্রি। তো sin 45 যা cos 45 ও তো তাই। তাহলে cos 45 এর জন্য আমি মান পেয়েছিলাম কত? 346.4, তার সাথে যোগ হবে কত? 10। তাহলে 50a প্লাস 356.4 নিউটন। ক্লিয়ার?
এখন কথা হচ্ছে মান তো আসলো না, তাহলে আপনি কম্পেয়ার করবেন কিভাবে? মান আসার কোনো দরকারই নেই। দেখো তো এই দুইটার মধ্যে কম্পেয়ার করে বলা যায় কিনা কোনটা বেশি কোনটা কম। এই ক্ষেত্রে কি 50-এ, এই ক্ষেত্রে কত 50-এ, তাহলে 50-এ 50-এ ঠিক আছে। এরপর এর সাথে যোগ কত 255, আর এর সাথে যোগ কত 356, ঠিক আছে। তাহলে কোনটা বেশি, T2 বেশি না T1 বেশি? T2 বেশি, তাহলে T2 ইজ গ্রেটার দেন T1। তাহলে কোন ক্ষেত্রে বেশি অসুবিধা হবে? যে ক্ষেত্রে কোণের মান 45 ডিগ্রি, সেই ক্ষেত্রে তোমার আরো বেশি বল দেওয়া লাগবে, অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি কষ্ট হলে অনেক বেশি অসুবিধা হবে। ক্লিয়ার? তাহলে ব্যাখ্যা করবা কিভাবে, বুঝতে পারছো? হ্যাঁ তাও হবে যে এত বেশি বল দেওয়া লাগবে, কোনো সমস্যা আছে? তোমাদের বলছে কোন ক্ষেত্রে সুবিধা কোন ক্ষেত্রে অসুবিধা, তা আমি এভাবে দেখাই দিতে পারি। এখন তুমি যদি চাও যে কত বেশি বল দেওয়া লাগবে এই ক্ষেত্রে, তাহলে তুমি এইটা থেকে এটা বিয়োগ করে দিবা। তো এটা থেকে এটা বিয়োগ করে দিলে 50-এ 50-এ কাটাকাটি 356 থেকে বিয়োগ দিবা হচ্ছে 255, শেষ অ্যান্সার। এই বুঝতে পারছো? এরপরের প্রশ্নটা আমাদের কি বলতেছে, ব্লকটি শীর্ষের কাছাকাছি পৌঁছার পর আবার বিশেষ কারণ। এবার কি বিশেষ কারণ? বিশেষ কারণে টান বল কমে 138 নিউটন হলে সমতরণের নিচে নামতে থাকে। এবার সমতরণের নিচে নামে, এই ক্ষেত্রে সমতরণের মান কত এবং 3 সেকেন্ড পর বেগের মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমি এই অংশটুকু মুছি, চিত্রের এই অংশটুকু মুছি। তাহলে এটা হচ্ছে হেলানো তল, এই হচ্ছে বস্তুটা, বস্তুটা এবার নিচের দিকে নামতেছে। তাহলে এর উপরে ক্রিয়ারত বল mg cos θ, অবিলম্বিক প্রতিক্রিয়া r, এইদিকে টান বল ছিল t, আর এদিকে হচ্ছে mg sin θ। এই ক্ষেত্রে ঘর্ষণ বল আছে না? ঘর্ষণ বল কত এই ক্ষেত্রে? 7 নিউটন। বস্তু কোন দিকে নামতেছে? বস্তু নিচের দিকে নামতেছে। তাহলে নিচের দিকে নামতেছে, কিভাবে নামতেছে? সমতরণে বলে দিছে প্রশ্নে, এই যে সমতরণের মানটা বের করো। সমতরণে যদি নামে তাহলে নিচের দিকে সমতরণে নামতেছে, তাহলে ঘর্ষণ কোন দিকে কাজ করবে? এবার উপরের দিকে। ঘর্ষণ সবসময় গতির বিপরীতে কাজ করে, বুঝতে পারছো? ঘর্ষণ সবসময় গতির বিপরীতে কাজ করে। এই ক্ষেত্রে টান বলের মানটা আমাদের কত বলে দিয়েছে? 138 নিউটন। তাহলে এবার তুমি কি লিখবা? r ইকুয়াল টু mg cos θ, r ইকুয়াল টু mg cos θ। দেখবো এটা পরে লাগে কিনা। তাহলে এবার বস্তু নিচের দিকে নামতেছে, তল বরাবর নিচের দিকে, তাহলে mg sin θ এটা হবে বড়, আর ওই পাশে t এবং f এর যোগফলটা হবে ছোট। তাহলে mg sin θ মাইনাস f কে মাইনাস t, এটা ইকুয়াল টু হবে ma। এটা থেকে এই যে বড়টা থেকে ওইগুলা বিয়োগ দিচ্ছ। আচ্ছা, এই যে বল আমরা বিয়োগ দিচ্ছি, তোমার প্রশ্ন আসে না যে ভাই বলের তো লব্ধি করা উচিত, আপনি বিয়োগ দিচ্ছেন কেন? বলের তো লব্ধি করা উচিত, আপনি বিয়োগ দিচ্ছেন কেন? প্রশ্ন আসে না? আমরা তো আসলে লব্ধি করতেছি। কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে তুমি রয়েছে √a² + b² + 2ab cos 180 ডিগ্রি। সূত্র খাটালে তো a - b আসবে, তাই না? তা আমরা কিন্তু ওটাই করতেছি। আবার ভাইবো না যে ভাই আমি যোগ বিয়োগ করতেছি। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? কার মানটা বের করতে হবে? এই সমতরণ এর মানটা বের করতে হবে। তাহলে a = mg sin θ, m এর মান 50, g এর মান 9.8, sin θ এর মান 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি, মাইনাস f এর মান এবার 7, মাইনাস t এর মান এবার 138, ডিভাইডেড বাই আবার m, একবারে আমি একটা লাইন গ্যাপ দিলাম। m এর মান কত? 50। তাহলে এইটা ভাগ এইটা তুমি হিসাব নিকাশ করে দেখবে, এখান থেকে আসবে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। তো এইটা হচ্ছে ত্বরণ বের করে ফেলছি। এরপর আমাদের বলতেছে এই ক্ষেত্রে 3 সেকেন্ড পর বেগের মান কত। তাহলে বস্তু মনে করো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করতেছে, সমতরণ এত ত্বরণ নিয়ে যাত্রা শুরু করলো, 3 সেকেন্ড যখন সময় গেছে সেই মুহূর্তে তার বেগের মানটা বের করতে বলছে। তাহলে আমরা কি বের করতে পারি? কোন সূত্র খাটায় বের করতে পারি? v = u + at। তাহলে u এর মান 0, a এর মান 2 এবং কত সময় পর? 3 সেকেন্ড পর। তাহলে বেগের মান কত? 6 মিটার/সেকেন্ড। এই বুঝতে পারছো? এই ক্ষেত্রে আমি যদি তোমাকে বলতাম এই তলের ঘর্ষণ গুণাঙ্ক কত, এই তলের ঘর্ষণ গুণাঙ্ক কত, আমি যদি প্রশ্ন করতাম, এখানে চাই না কোন ঘর্ষণ, এখানে চলঘর্ষণ না স্থিতি ঘর্ষণ সেটা বলো আগে। চলঘর্ষণ, বস্তু গতিশীল, তাহলে তার উপর যে ফ্রিকশন ফোর্স কাজ করবে সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ফোর্স, দ্যাট ইজ এফ কে, আর এবং তার জন্য যে কোএফিসিয়েন্টটা থাকবে, ঘর্ষণ গুণাঙ্ক থাকবে, দ্যাট ইজ মিউ কে। তা আমাদের এই ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে এর মানটা বের করতে হবে। বলো কিভাবে বের করতে হবে? ঘর্ষণ বলের, হ্যাঁ, ঘর্ষণ বলের সূত্র হচ্ছে এফ কে = মিউ কে ইন্টু আর, বা এফ = মিউ ইন্টু আর। এখন স্থিতি ঘর্ষণ হলে এফ এস = মিউ এস ইন্টু আর, আর যদি চলঘর্ষণ হয় তাহলে এফ কে = মিউ কে ইন্টু আর। আমাদের বের করতে হবে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ কে এর মানটা। তাহলে এফ কে কে আর দিয়ে ভাগ দিতে হবে। আমরা অনেক সময় বইতে দেখবো কি যে ঘর্ষণ বল লেখা আছে এফ = মিউ mg, এটা লেখা আছে অনেক সময় দেখবো। এটা কি লেখা আছে? এটা ভুল লেখা আছে, এটা ভুল, বুঝতে পারছো? এটা কি লেখা আছে? ভুল লেখা আছে। এটা সব সময় সত্যি না,
একটা ক্ষেত্রে সত্যি, সেটা হচ্ছে সমতলে থাকলে। বস্তু যদি এরকম সমতলে থাকতো, দেখো এই যে সমতলে, তাহলে নিচের দিকে ওজন হচ্ছে mg আর তার প্রতিক্রিয়া বলটা হচ্ছে r, তখন আমরা লিখতে পারতাম r = mg, তখন লিখতে পারতাম। ঘর্ষণ বলের মূল সূত্র হচ্ছে F = μ × r। এবার এই ক্ষেত্রে r এর মান mg বসাই দিলে μ mg লেখা যায়, কিন্তু সব সময় r = কি mg? সব সময় r = mg। এই ক্ষেত্রে r = কি ছিল? mg cos θ ছিল। তাহলে r এর পরিবর্তে এখানে কত বসবে? mg cos θ বসবে। তাহলে f কে = μ কে mg cos θ। এবার তুমি m এর মান বসাবা, g এর মান বসাবা, cos θ θ এর মান তুমি জানো, cos θ এর মান পাবা। f কে এই যে চলো ঘর্ষণের মান এই ক্ষেত্রে বলে দিয়েছে কত? 7 নিউটন। আগের ক্ষেত্রে বলে দিছিল কত? 10 নিউটন। তো তুমি এই ক্ষেত্রের জন্য যদি বলে তাহলে 7 নিউটন বসাবা। ওই ক্ষেত্রে যদি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে চাও তাহলে 10 নিউটন বসাবা। বসায় এখান থেকে মিউ কেটা বের করে নিবা। ঠিক আছে? আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় পড়তেছিলাম না? তাহলে এইখানে আমি মনে করো তোমাকে বললাম এই যে ত্বরণের মানটা বা এই যে বেগের মানটা, এটা কাজ ক্ষমতা শক্তির অধ্যায়ের সূত্র খাটায় তুমি বের করো, বা মনে করো কাজ শক্তি উপপাদ্য, এই সূত্রটা খাটায় তুমি বের করো। তো বের করা যাবে বলো তো? আমরা যদি কাজ শক্তি উপপাদ্য খাটায় বের করতে চাই, এখানে এই যে সূত্র খাটায় বের করছি, এটা কার সূত্র? কিসের সূত্র? নিউটনের সূত্র। দ্যাট ইজ সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। আমরা দেখছি বলের লব্ধি কত, তো বলের লব্ধি হচ্ছে এইটা, এই যে বলের লব্ধি হচ্ছে এইটা ইকুয়াল টু কি? এম এ। নিউটনের সূত্রগুলো খাটাইছি। তা আমরা যাচ্ছি নিউটনের সূত্র না, আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের কাজ শক্তি উপপাদ্য, এইটা খাটায় এখান থেকে ত্বরণ বা বেগের মানটা বের করব। তো সেটা কি বের করা যায়? যাবে, অবশ্যই যাবে। দেখো কি বলা হয়, কৃত কাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন, তাই বলা হয় না? তাহলে কৃত কাজ, যতগুলো বল দ্বারা কাজ হবে সবগুলো বল দ্বারা কৃত কাজের সমষ্টি। তাহলে আসো এখানে কতগুলো বল আছে তুমি দেখো তো। এই যে r এবং mg cos θ, এই দুইটার কথা চিন্তা করবা। যদিও তুমি এই দুইটার কথা চিন্তা করো তাহলে কৃত কাজের মান কত হবে? 0 হবে, কারণ বস্তু এই বরাবর গতিশীল। এই যে এই বরাবর তার সরণ, ধরো এই বরাবর তার s পরিমাণ সরণ হইলো, তাহলে r এর সাথে s এর কোণ কত? 90 ডিগ্রি। mg cos θ এর সাথে s এর কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এই দুইটার কথা আমাদের চিন্তা করা লাগবে। তাহলে কার কার কথা আমরা চিন্তা করবো? mg sin θ এর কথা। তাহলে mg sin θ এটা হচ্ছে বল, ঘর্ষণ হচ্ছে s। বলো তো cos কত ডিগ্রি? cos 0 ডিগ্রি। mg sin θ এর দিকেই বস্তু আসতেছে, তাহলে সরণ যেদিকে বলটা সেই দিকে, তাহলে mg sin θ s cos 0 ডিগ্রি। এবার আমি যদি তোমাকে বলি টান বল দ্বারা কৃত কাজ, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমরা সবসময় যোগ করি, তাই না? তাহলে t1 s cos কত ডিগ্রি? 180 ডিগ্রি। কারণ টান যেদিকে উল্টা দিকে হচ্ছে ঘর্ষণ, 180 ডিগ্রি বিপরীত। ঘর্ষণ উল্টা দিকে হচ্ছে গতি, উল্টা দিকে সরণ। এবার আসো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, তাহলে ঘর্ষণ বল কি হচ্ছে? f কে s cos 180 ডিগ্রি। তাহলে সবগুলো বল নিছি, সবগুলো বল দ্বারা কৃত কাজের সমষ্টি গতিশক্তির পরিবর্তন, হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার। হাফ m u স্কয়ারের মান কত? u এর মান কত? 0। তাহলে এইখান থেকে আমাদের বের করতে হবে এর মান বা বেগ v এর মান, যার মান আমি বের করতে পারি করব। তাহলে তুমি দেখো এইখানে s আছে, এইখানে s আছে, এখানে s আছে, s কমন নেওয়া যায়? s কমন নিলাম, m এর মান হচ্ছে 50, g এর মান 9.8, sin θ হচ্ছে sin 30 ডিগ্রি, আর cos 0 ডিগ্রি তো 1। তারপরে এখানে হচ্ছে মাইনাস t1 এর মান হচ্ছে 138, s টাকে তো আমি কমন নিয়ে নিয়েছি, এখানে s কমন নিয়ে নিলাম, cos 180 ডিগ্রি মাইনাস f এর মান হচ্ছে 7। তো এই যে এইটুকু বসালাম, এইটা ইকুয়াল টু এই পাশে হাফ m v স্কয়ার। m এর মান তো 50 আর বেগ হচ্ছে v স্কয়ার। আচ্ছা দেখো এখানে আছে s, এখানে আছে v স্কয়ার, দুইটা আননোন কোয়ান্টিটি না? দুইটা আননোন কোয়ান্টিটি, একটা ইকুয়েশন, মান তো আর বের হবে না। তাহলে s কে v তে নয়তো v কে s এর মাধ্যমে রূপান্তরিত করতে হবে, মানে দুইটাকে একই ফরম্যাটে আনতে হবে। তা আমরা কি লিখতে পারি না? v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as লিখতে পারি না? তাহলে u যদি 0 হয় v স্কয়ার ইকুয়াল টু কত? 2as। তো এখানে তো v স্কয়ার ছিল, তাহলে 2as লিখলাম। এবার s আর s দুই পাশ থেকে কাটাকাটি, 2 কাটাকাটি, তাহলে এখান থেকে আমরা কার মান বের করতে পারবো? a এর মান বের করতে পারবো। কত আসবে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো আসলে লাইন একই লাইন, একটু মিলাও। এখানে কি ছিল? m a ছিল না? এখানে তাই আছে, দেখো এই যে 2 কাটাকাটি গেছে, m আর a আছে কিনা? এই পাশ থেকে s কাটাকাটি গেছে, তাহলে এখানে আছে mg sin θ মাইনাস t মাইনাস f কে, দেখো তাই ছিল, mg sin θ মাইনাস f কে মাইনাস t। তাহলে একই জিনিস, তুমি যেভাবে আসো না কেন, যে পথে আসো না কেন, পৌঁছাবা কিন্তু একই লাইনে। বুঝতে পারছো? তাহলে মোটামুটি অ্যাসাইনমেন্টের সলভ গেল। এখন তুমি তোমার মতো করে সাজাই গোছায় লিখবা, লিখলেই হয়ে যাবে। মানে ফিজিক্সের অ্যাসাইনমেন্ট দিতে বাকি নাই। 20 সালের ব্যাচেরও দিচ্ছে, 20 দিচ্ছে না, 21 সালের ব্যাচেরও দিচ্ছে, 22-এরও দিচ্ছে, 23-এরও দিচ্ছে।
আর 23-এর মনে করো যে এখন তো ওরা তো এসএসসি পরীক্ষা দেয়নি এখনো, ওদের দিচ্ছে এসএসসির অ্যাসাইনমেন্ট, সেইগুলো আমার সলভ করে দেওয়া লাগতেছে। ভাই সলভ করে দেন, ইনবক্স ভরে যাচ্ছে, ভাই অ্যাসাইনমেন্টে সলভ করে দেন। এগুলো মূলত আমি সলভ করে দিতে চাই না, কিন্তু মানে প্রত্যেক উইকে ফিজিক্সের অ্যাসাইনমেন্ট দিচ্ছে। চিন্তা করো, প্রত্যেক উইকে একটা উইকও বাদ নাই যেখানে ফিজিক্সের অ্যাসাইনমেন্ট নেই। কেন? অন্য কোনো সাবজেক্ট চোখে পড়ে না? বারবার কেন আমার উপরে? হ্যাঁ, বারবার কেন আমার উপরে? কেন অন্য কোনো সাবজেক্ট চোখে পড়ে না? ওকে, যাও।